স্যাম্পলস অথবা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বিনস দুটোই ভ্যালু সেম রাখা হয় n। এখন আমরা যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চুজ করছি 10 কিলোহার্টজ এবং কোন একটা সিগন্যাল এটার ক্যাপচারিং ডিউরেশন 0.4 মিলি সেকেন্ড, সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কতগুলো বিন পাচ্ছি সেটা ক্যালকুলেশনের একটা ফর্মুলা রয়েছে। এটা নাম্বার, এখানে যে নাম্বারটা আসবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি টাইমস ডিউরেশন, আর দ্যাট মিনস ভ্যালু এট দ্য ফার্স্ট কলাম এবং ভ্যালু এট দ্য সেকেন্ড কলাম এটাকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুগুলো আসে, যেমন এখানে 428, এগুলো এগুলো হচ্ছে স্যাম্পল ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে বিন। এবং ফ্রিকোয়েন্সি রেজুলেশন যে টার্মটা আছে পরবর্তী কলামে, ফ্রিকোয়েন্সি রেজুলেশন একটা ফ্রিকোয়েন্সি পয়েন্ট থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি পয়েন্টের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে এই ফার্স্ট ক্ষেত্রে 2.5 কিলোহার্টজ। তো এগুলোর উপরে বেস করে বিভিন্ন লোকেশনে বিনগুলো সিলেক্ট করা হবে এবং এই সিলেকশনটা, ফ্রিকোয়েন্সি সিলেকশনটা যদি প্রপার না হয় তাহলে কিছু ইস্যু চলে আসে। তার মধ্যে একটা তো ফার্স্ট ইস্যু রয়ে গেছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি শ্যানন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ফলোড না হয় এলিয়েজিং আসবে। আরো একটা ইস্যু আছে, স্যাম্পলিং ডিউরেশন যদি খুব কম থাকে সেক্ষেত্রেও প্রবলেম চলে আসবে। এক্সাক্ট যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এক্ষেত্রে 2.5 এটার স্পেকট্রামটা পাওয়া যাবে না। লিকেজ প্রবলেম আছে এবং লোকেশন প্রবলেম আছে। এক্ষেত্রে ধরো তোমাকে যদি এরকম তুমি লোকেশন সেট করো রেজুলেশন অনুযায়ী, ফর এক্সাম্পল সে 0.5 কিলোহার্টজ রেজুলেশন আছে এটা, তো স্টার্টিং পয়েন্টটা যদি 0 হয়ে যায় তারপরে আসবে 0.5, দেন ন্যাচারালি 1, 1.5 টু 2.5। তো 2.5 এর জন্য যেহেতু একটা ফ্রিকোয়েন্সি বিন সিলেক্ট করা হয়ে গেছে এবং অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা 2.5, সো ওই লোকেশনে গিয়ে এটার স্পেকট্রামটা পাওয়া যাবে। কিন্তু এমন যদি হয় 2.5 এ কোনো বিন সিলেক্ট করা হয়নি, ফর এক্সাম্পল বিনটা সিলেক্ট করা হয়ে গেছে 2.4, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দিস টু প্যারামিটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিউরেশন, কোন একটা কেস এরকম হতে পারে, যেমন এই কেসটাতেই রয়ে গেছে 2.5 এর কোনো সিলেকশন পয়েন্ট নেই ফ্রিকোয়েন্সি সিলেকশন। তো কি হবে, এক্সাক্ট সিগন্যাল রয়ে গেছে 2.5 এ, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও ফলোড হচ্ছে, লং ডিউরেশনও যদি হয়ে থাকে, বাট ফ্রিকোয়েন্সি বিন সিলেকশনটা প্রপার নেই, সেক্ষেত্রে যতই অ্যালগোরিদমটা ক্যালকুলেট হোক এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু পাওয়া যাচ্ছে না, অন্য লোকেশনে চলে যাবে। তো এই ইস্যুগুলো আছে। এই ইস্যু রিলেটেড কয়েকটা এক্সাম্পল, এর প্রত্যেকটারই এক্সাম্পল ম্যাটল্যাব কোডে লেখা আছে। ম্যাটল্যাব কোড গুলো, এটা একটা আছে মোস্ট প্রবাবলি আমি গুগল ক্লাসরুমে ম্যাটল্যাব কোড দিয়ে দিয়েছি। সো তোমরা এগুলো চেক করে দেখবে যে স্পেকট্রাম গুলো কারেক্ট পয়েন্টে আসছে কিনা বা না আসলে কি প্রবলেম আসে এগুলো। দেন একটা ইস্যু যেটা আছে সেটা হচ্ছে লিকেজ, একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে ওভারল্যাপ করা। ফর এক্সাম্পল দিস ইজ ওয়ান ফ্রিকোয়েন্সি, দিস ইজ দ্য ডেজার্ট ফ্রিকোয়েন্সি, ওটার এই যে পয়েন্ট গুলো দেখা যাচ্ছে দিস আর লিকেজ। তো লিকেজটা কিন্তু বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে অন্য ফ্রিকোয়েন্সির সঙ্গে এটাকে ইন্টারফেয়ারেন্স হতে পারে। সো লিকেজ কমানোর ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে উইন্ডো করা, অর্থাৎ এই যে ভ্যালুস গুলো আছে ভ্যালুস গুলাকে যদি আমি কাট করে দিই, ফর এক্সাম্পল কোনো একটা ওয়েটিং ফ্যাক্টর দিয়ে এটাকে কমিয়ে দিই, দেন ন্যাচারালি লিকেজটা কমে যাচ্ছে, সেটাকে বলা হয় উইন্ডো। উইন্ডোর মাধ্যমে স্পেকট্রাল লিকেজ সম্ভব। পরবর্তী লেকচারে উইন্ডোইং টেকনিক রয়ে গেছে, তো ওটা পরে ডিসকাস করা যাবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল ফ্রম টাইম ডোমেইন টু ফ্রিকোয়েন্সি ডোমেইন কনভার্সন। টাইম ডোমেইনে যদি একটা সিগন্যালের নেচার এমন হয় রেক্টাঙ্গুলার, অ্যাজ ইউ ক্যান সি, এটার টোটাল ডিউরেশন কনসিডার করা হয়েছে 0 থেকে 0.2। এটারও কোড রয়ে গেছে, এখানে কোডটা লেখা আছে অ্যাকর্ডিং টু
দিস কোড এই প্রোগ্রামটা রান করার ফলে এ ধরনের টাইম ডোমেন সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রাম পাওয়া যায়। তো টাইম ডোমেনের ক্ষেত্রে এটা কি করা হয়েছে, রেক্ট্যাঙ্গুলার পালস নেওয়া হয়েছে 2 সেকেন্ড ডিউরেশনের জন্য। তার আউট অফ দ্যাট 2 সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে এটাকে পজিটিভ কনসিডার করা হয়েছে, দ্যাট মিনস পজিটিভ পালস উইথ অ্যামপ্লিটিউড 1, এবং ফ্রম 1 সেকেন্ড টু 2 সেকেন্ড এটাকে 0 কনসিডার করা হয়েছে। কনসিডার করে এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করা হয়, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বা ম্যাগনিটিউড স্পেকট্রাম চেক করা হয়, সো এটার নেচার অনেকটা এই ধরনের আসে, সিং ফাংশন টাইপ। ম্যাথমেটিক্যালি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল, দ্যাট মিনস টাইম ডোমেইনে যেটা রেক্ট্যাঙ্গুলার থাকে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা সিং ফাংশন হয়ে যাচ্ছে। তো আজকের লেকচারটা ডিএফটি থেকে এফএফটি তে, হ্যাঁ, মেইনলি ডিএফটি অ্যালগরিদম, ইউ নো ডিএফটি স্ট্যান্ড ফর ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং অ্যালগরিদমটাকে আরো ফাস্টার কম্পিউটেশনালি এফিশিয়েন্ট করা সম্ভব, যেটাকে বলা হয় ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিফারেন্সটা হচ্ছে এটা ফাস্ট, ডিএফটি এর তুলনায় এটা ফাস্ট কম্পিউটেশনাল এফিশিয়েন্ট। সো আমরা এটাই দেখবো কিভাবে আজকের লেকচার এবং আগামী 2 দিনের লেকচার এই পার্টটা কভার করবো, এফএফটি। This is the equation, DFT equation, as you have seen before. There is specific meaning of this index. যেটা আগেও বলা হয়েছে, n number of samples can be in time domain, can be in frequency domain. In this case, index n represents time domain index, and this index k represents frequency domain bin or index. So left side is frequency transformation, capital letter যেটা দেখানো আছে x of k, এবং রাইট সাইড যে পার্টটা রয়ে গেছে, রাইট সাইড পার্টের ফার্স্ট যে এটা পোর্শনটা স্মল লেটারে লেখা আছে x of n, এটা হচ্ছে discrete time domain signal. So time domain signal কে frequency domain signal এ conversion done through this relation. এবারে তুমি যদি এই পার্টটা শুধু এই পার্টটাকে অবজার্ভ করো, you see this part, e to the power minus j 2 pi n k over capital letter N. Already you know n is total number of sample, k related to frequency domain indexing, n related to time domain index. Now we can rearrange this part, only look at this part, we can write it this way. Just power factor এখানে যেটা n কে রয়ে গেছে আমরা এভাবে লিখলাম, e to the power minus j twice pi over capital letter N, then whole thing is raised to the power n times k. এবার আমরা only এই পোর্শনটাকে e to the power minus j twice pi over n, এটাকে যদি assume করি w subscript n, again only this portion is taken from this equation and it is termed as Tweedle factor. Using Euler identity, you can express the equation in this form in terms of cosine and sine form. So for the time being, আমাদের এই পার্টটাকে চিন্তা করা দরকার নেই, আমরা শুধু এই পার্টটাকে অবজার্ভ করি। সো এটা টুইডল ফ্যাক্টর আপার রো। স্যার এখানে কে আর এন কি স্যার মানে কন্টিনিউয়াস ভেরিয়েবল স্যার? কোনটা? হ্যাঁ, তোমার কোশ্চেনটা আবার বলো। স্যার এখানে স্যার এক্স এর মানে এই যে এক্স অফ কে, স্যার এই কে কি স্যার মানে কন্টিনিউয়াস ভেরিয়েবল স্যার? এই এই এটা জি স্যার।
না, এটা তো ডিসক্রিট। আর স্যার এখানটা যে কে এর ভ্যালুটা তো তুমি ডিসক্রিট আকারে নিচ্ছ, কে নিচ্ছ এভাবে কে ইকুয়াল টু 0 1 2 3, সো এগুলা ইন্টিজার ভ্যালু তো। স্যার, আর স্যার এখানে এক্স টু দি পাওয়ার এই যে এক্স অফ এন, এন যেটা স্যার ওই যে সামেশনের পরে স্যার এটা, এটা জি স্যার এটাও, এটা কি এটাও স্যার কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট স্যার? এটাও তো ডিসক্রিট। এই যে এখান থেকে দেখো ডি স্ট্যান্ড ফর ডিসক্রিট। তাহলে স্যার এখানে স্যার কন্টিনিউয়াস ভেরিয়েবল কি স্যার মানে আছে কোনোটা স্যার? কোথায় থাকবে এটাতে কন্টিনিউয়াস, কোথায় আছে বলো? ও জি স্যার, ঠিক আছে স্যার, এটাই কোশ্চেন ছিল। এখানে তো তুমি এই ফর্মে পেয়ে যাচ্ছ, বাট ডোন্ট বি কনফিউজড। হ্যাঁ, অনেক সময় তোমার প্লটে কন্টিনিউয়াস দেখায়। এই যে যেমন এখানে তুমি দেখছো, এটা জাস্ট প্লটিং এর কারণে হচ্ছে, কিন্তু যেমন এটাও কন্টিনিউয়াস দেখাচ্ছে তো, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি আসছে, কিন্তু এখানে তোমার দেখো ডিসক্রিট ভ্যালু, তুমি যদি প্রোগ্রামটা খেয়াল করো, যেমন টাইম ডোমেনের 0 থেকে স্টার্ট করে 0.01 নেওয়া হয়েছে, সো এটা কিন্তু ডিসক্রিট। আই এম টেলিং দিস ইজ ডিসক্রিট, বাট ডিসপ্লেতে ইট ইজ শোয়িং অ্যাজ কন্টিনিউয়াস। সো এখানটাতে অনেক সময় স্টুডেন্টদের কনফিউশন হয়, স্যার দেখাচ্ছেন কন্টিনিউয়াস বাট স্যার আবার ডিসক্রিট বলছেন কেন। সো এটাকে সবসময় তোমার মাইনিউটলি খেয়াল করতে হবে। জি স্যার। এবং ম্যাথ ল্যাব কোডেও তোমরা ডিফারেন্ট প্লট করে এসছো কন্টিনিউয়াস, দেন অন্যান্য ফর্মে, বাট এইখানটা যেহেতু ডিসক্রিট আকারে আছে, আমরা ডিসক্রিট টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন দুটোতেই ডিসক্রিট, নেমিং থেকেই রয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে তোমার পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার টুইডল ফ্যাক্টর যেটা লেখা আছে, টুইডল ফ্যাক্টর অনলি এপারটাকে আপাতত বাদ দাও চিন্তা করা, কমপ্লেক্সিটি কমানোর জন্য। শুধু এপারটা যদি অবজার্ভ করো, টুইডল ফ্যাক্টর ইজ এ ফাংশন, এটা কি টাইম ডোমেন সিগন্যাল উপরে ডিপেন্ড করে? না কয়েকটা স্যার। বিষয় দেখো, রিজন আছে, কোয়েশ্চেন গুলো করার রিজন আছে। আমি যে টুইডল ফ্যাক্টরটা অ্যাসিউম করে নিয়েছি এই পার্টটা, এটা কি টাইম ডোমেন সিগন্যালের উপরে ডিপেন্ডেন্ট? না স্যার। সিমিলারলি এটা কিন্তু ইন্ডেক্স যেটা নেওয়া হয়েছে তোমার কোয়েশ্চেনেরও একটা পার্ট, যে ইন্ডেক্স গুলো টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি ডোমেইন ইন্ডেক্স এটার উপরেও ডিপেন্ডেন্ট না। এটা এমনকি ফ্রিকোয়েন্সি ডোমেইন ভ্যালু এটার উপরে ডিপেন্ডেন্ট না। সো ইট ইজ টুইডল ফ্যাক্টর is dependent mainly on one term or one factor, that is the value of capital letter n. n এর ভ্যালুটা যেভাবে চুজ করা হবে টুইডল ফ্যাক্টর সেই অনুযায়ী আসবে। n এর ভ্যালু ফর এক্সাম্পল যদি 16 চুজ করো, তাহলে টুইডল ফ্যাক্টর আসবে এখানে যে 2 পাই ওভার 16। n এর ভ্যালু যদি তুমি 8 চুজ করো, দেন এখানে 8। সিমিলারলি n এর ভ্যালু যদি 256 চুজ করো, n এর ভ্যালু 256। এখন দেখো, তোমাকে যখন ডিএসপি প্রসেসর নিয়ে তুমি কোন সিগন্যাল অ্যাকোয়ার করে প্রসেস করবে টাইম ডোমেইন টু ফ্রিকোয়েন্সি ডোমেইন, আমি যদি ব্লক ডায়াগ্রামটাতে আবার চলে যাই প্রথম থেকে, ফর এক্সাম্পল কন্টিনিউয়াস টাইম ডোমেইন সিগন্যাল এক্স অফ টি, দেন ইউ নিড এ লো পাস ফিল্টার। Low pass filter, if you remember, it is for anti-aliasing purpose. Then ADC, আমি assume করি ADC also separate, analog to digital conversion. So সেখানে গিয়ে তুমি discrete signal পেয়ে যাচ্ছ x of n. Then DSP processor discuss করেছে, হ্যাঁ DSP processor। ডিএসপি প্রসেসরের মধ্যে মেমোরি লোকেশন আছে, সুপার হার্বার্ড আর্কিটেকচার এক্সপ্লেন করা হয়েছে, সুপার হার্বার্ড শার্প আর্কিটেকচার। মেমোরি লোকেশন রয়ে গেছে ডেটা মেমোরি, দেন প্রোগ্রাম মেমোরি, লেটস সে লেফট সাইডে রয়ে গিয়েছে ডেটা মেমোরি। ডেটা মেমোরি বিভিন্ন ধরনের ডেটাকে আমি স্টোর করে রাখবো, এবং এখানে কম্পিউটেশনাল এর পার্ট রয়ে গেছে, সিপিইউ পার্ট। এবারে দেখো
ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু প্রসেস সাম সিগন্যাল, একদম প্রথম থেকেই যদি চিন্তা করো কন্টিনিউয়াস কোন একটা সিগন্যাল রয়ে গেছে, এটা ডিসক্রিট আকারে এডিসি আকারে সিগন্যাল গুলো এখানে প্রসেস হবে, এবং আমি প্রেফার করি, সো আমরা এবার ডিফাইন করি এই পোর্শনটাকে ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এডিসি পার্টটাকেও সেপারেট করে রাখি। এবং ডিএসপি প্রসেসরে আমি প্রেফার করব টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালে কনভার্ট করা, লেটস সে ডিএফটি করব। আমি ধরে নিচ্ছি ডিএফটি ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে আসবে সেটা পরে দেখি, আপাতত ডিএফটি করব। সো ডিএফটি করতে হলে আমাকে অবশ্যই ইকুয়েশনটাকে ফলো করতে হবে, এগ্রি করো নাকি? জি স্যার। আচ্ছা, ইকুয়েশনটাকে যেহেতু ফলো করতে হবে, আই হ্যাভ টু অলসো কনসিডার টুইডল ফ্যাক্টর, ইজন্ট ইট? জি স্যার। I have to consider twiddle factor to the power n k. I can decide n, I can decide k, I can decide even capital letter n in the programming, isn't it? So as a whole, এই পোর্শনটাকে আমি বিফোর হ্যান্ড মিন্স সিগন্যাল অ্যাকুইজিশন এর আগেই কি আমি ক্যালকুলেট করে ভ্যালুস গুলাকে প্রসেসরে স্টোর করে রাখতে পারি? অনলি থিং, আবারও দেখো, সিগন্যাল হোয়াট এভার দ্য সিগন্যাল ইজ, আমি এটাকে ডিএফটি তে কনভার্ট করব প্রসেসরে। So I have decided that I will consider n as 256. Then can I store this part, twiddle factor as well as its power? জি স্যার, করা is যাবে। করা যাবে, ওকে। সো এটাকে বিফোর হ্যান্ড স্টোর করে রাখা যাচ্ছে, এটার জন্য আমাকে এই সিগন্যালের জন্য ওয়েট করতে হচ্ছে না। তো দিস ইজ ওয়ান অ্যাডভান্টেজ, তুমি যেহেতু বুঝেছো আমি পরে আবারও এটা বলবো, করা যাচ্ছে ইজিলি, কারণ অনলি ডিপেন্ডিং ফ্যাক্টর ইজ এন, তো করা যাচ্ছে, স্টোরও করে রাখা যাচ্ছে। সো স্টোর করে রাখলে আমার টাইম কম লাগবে, আমি ইচ্ছা করলে ওটাকে টেমপ্লেট আকারে সেভ করে রেখে আই ক্যান ডু দ্য আদার পার্ট, এই যে এখানে যে মাল্টিপ্লিকেশন পার্ট রয়ে গেছে। তো ওকে, নাও লেট আস মুভ অন টু নেক্সট পার্ট। নেক্সট পার্ট এই টুইডল ফ্যাক্টর নিয়ে ডিসকাশন, পাওয়ার যেটা আছে সেটাকে টোটাল ইকুয়েশন। সো টোটাল দিস পার্ট ক্যান বি রিটেন in this form: twiddle factor, the power, time domain signal. So a compact ফর্মে লেখা যাচ্ছে, আবার এটাকে ম্যাট্রিক্স আকারেও লেখা যাবে, হ্যাঁ, matrix and vector, combination of matrix and vector. This part can be written as row vector, this part is also can be written as row vector, and this portion which is related to twiddle factor can be written as the matrix form, matrix, okay, যেটা dimension related to n. সেটা যদি আমি এভাবে লিখি বা এক্সপ্রেস করি, যেটা আগে মেনশন করা হয়েছে রো ভেক্টর ফর ফ্রিকোয়েন্সি ভ্যালুস, এখানে ডিএফটি লেখা আছে, একটু যদি তোমাদের মনে হয় এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ইউ ক্যান সিম্পলিফাই দিস পার্ট ইন দিস ওয়ে: এক্স অফ 0, এক্স ক্যাপিটাল লেটার, এক্স অফ 1, and last one is x of n minus 1. এবার তোমাদের ক্লাস থেকে আমাকে কেউ একজনে বলো এটার মিনিংটা কি? ক্যাপিটাল লেটার এক্স অফ 0 এটা কি মিন করে? লেফট পার্ট কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন ভ্যালু, হ্যাঁ। সো আগে লেফট পার্টটা ক্লিয়ার করো, এক্স অফ 0 এখানে যে ফর্মে লেখা আছে এক্স অফ 0 দেন এক্স অফ স্যার 1, এখানে তো কে এর ভ্যালু তাহলে স্যার 0 স্যার। কে এর ভ্যালু 0, কিন্তু আলটিমেটলি এক্স অফ, তুমি রাইট। এবার বলো এই এক্স অফ 0 তাহলে কি মিন করবে? আর আমার স্যার ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের প্রথম ভ্যালুটা স্যার। ওকে ফাইন, আরেকটু ক্লিয়ারিটি, আরেকটা স্টেপ বলো, আমি যেটা জানতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেটা ফ্রিকোয়েন্সি ডোমেইন, তো
লেফট পার্টও ফ্রিকোয়েন্সি ডোমেন আনডাউটেডলি, ফ্রিকোয়েন্সি ডোমেন ডিসি ভ্যালু, তাই না? একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, জিরো মিনস ডিসি ভ্যালু। জি সো স্যার, তুমি মানে যে প্রথমটা সিগন্যাল, তো স্যার ডিসির ভ্যালু। জি স্যার। ডিসি ভ্যালু, রাইট। সেকেন্ডটা সেকেন্ড ভ্যালু। এখন সেকেন্ড ভ্যালু তুমি কিভাবে চুজ করছো সেটা কিন্তু ওই আগের যে এক্সাম্পলে আছে, এই ফ্রিকোয়েন্সি ভ্যালু বিনটা আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে এভাবে লিখি, ফার্স্ট হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি, পরেরটা, পরের ফ্রিকোয়েন্সিটা যদি 0.5 হয়ে থাকে কিলোহার্টজ, রেজুলেশনের উপরে ডিপেন্ড করবে। তো এক্স অফ ওয়ান মিনস এখানে যে ভ্যালুটা পাবো, এক্স অফ টু মিনস ওয়ানে গিয়ে যে ভ্যালুটা পাবো, এভাবে লাস্টে ভ্যালুটা আসবে n মাইনাস ওয়ান। So that about frequency domain part. এই পার্টটা কি মিন করে? এটাও কিন্তু একটা রো ভেক্টর এবং ইন্ডেক্স আকারে দেখানো আছে, দেখো ভ্যালু। এটার মিনিংটা কি? এগুলো আগের ইকুয়েশন এভাবে লেখা ছিল, টাইম ডোমেন পার্ট সামেশন দেওয়া ছিল, দেখো এগেইন যদি কনফিউশন থাকে। সো দিস এন এর ওয়াজ দ্য স্যাম্পল গুলো ইকুয়েশন। স্যার, এন এর এই স্যাম্পল গুলো। পার্টটাকেই ভেক্টর আকারে লেখা হয়েছে, রো ভেক্টর ফ্রিকোয়েন্সি ডোমেনে, এটাকেই লেখা হচ্ছে রো ভেক্টর টাইম ডোমেনে। সো এবং পরের পার্টটা এসছে ম্যাট্রিক্স আকারে। সো I was talking about this portion x of n is written this way. That means এবার তুমি যে টাইম ডোমেন সিগন্যালটা নিয়েছো আগের, এটাকে জাস্ট রিপ্রেজেন্টেশন, ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু দিস, আলটিমেটলি এটা হয়তো বাইনারি ফর্মে বা ডিজিটাল ফর্মে থাকবে, বাট দিস ইজ ডিসক্রিট সিগন্যাল টাইম ডোমেন সিগন্যাল, এন্ড দিস ইজ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা রিলেটেড টু যেটা আবারও চলে এসছে টুইডল ফ্যাক্টর। টুইডল ফ্যাক্টর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো টুইডল ফ্যাক্টর আছে, বাট এটার পাওয়ার ভেরি করে যাচ্ছে, পাওয়ার ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে বিকজ অফ এন অ্যান্ড কে। কারণ এন কে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ইন ওয়ান ডিরেকশন ইউ আর কনসিডারিং কে, ইন অ্যানাদার ডিরেকশন ইউ আর কনসিডারিং এন। এবার একটা এক্সাম্পল ক্যালকুলেশন যেটা আছে, স্যার যদি এখানে মানে স্যার এই যে ডিসক্রিট টাইম ডোমেনের স্যাম্পল গুলোকে টুডিল ফ্যাক্টরের মানে সাথে গুণ করা হচ্ছে, এই তো স্যার। হ্যাঁ টুইডল ম্যাট্রিক্সের সাথে গুণ করা হচ্ছে, তুমি তোমার ম্যাট্রিক্সের কথাও সাথে ঠিক গুণ আছে। করা হচ্ছে। টুইডল ফ্যাক্টর নট অনলি টুইডল ফ্যাক্টর, টুইডল ফ্যাক্টর এটার পাওয়ার কে রেজ করা হয়েছে বিভিন্ন পাওয়ার। হ্যাঁ, এই যে টুইডল ফ্যাক্টর অনলি ডাব্লিউ এন, ও জি স্যার। এবং টুইডল ফ্যাক্টর এটার পাওয়ার রেজ করা হয়েছে ডিফারেন্ট ভ্যালুতে, ডিপেন্ডিং অন আমি কতটা চুজ করেছি। যেমন লাস্ট ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু এন যদি তুমি সিলেক্ট করো 8, ফর এক্সাম্পল এন সিলেক্ট করা হয়েছে লেটস সে 8, দেন এখানে এটার পাওয়ার হয়ে যাবে 7 টাইমস 7 49। তবে এটার পাওয়ার রেজ করা হয়েছে সার্টেন এলিমেন্টের জন্য, আলটিমেটলি ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল যদি চিন্তা করো, হাউ টু ক্যালকুলেট সে দিস ফার্স্ট ভ্যালু এক্স অফ জিরো, তুমি যদি ক্যালকুলেট করতে চাও লেফট পার্টে, দেন রাইট পার্টে কি করা উচিত? অনলি এক্স অফ জিরো আমি ক্যালকুলেট করবো, এর পরের পার্টটা তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে, এক্স অফ ওয়ান একইভাবে ক্যালকুলেট। হোয়াট টু ডু? হ্যাঁ স্যার, ফার্স্ট রো এর সাথে স্যার এই যে ফার্স্ট কলাম গুণ দিব স্যার টুডিল ফ্যাক্টরের। ইউ আর রাইট, এলিমেন্ট ওয়াইজ স্যার ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট লাস্ট এলিমেন্ট, ঠিক আছে? তাই তো, তোমার কথাটাই কিন্তু আমি অন্যভাবে বললাম, তাই না? জি স্যার। সিমিলারলি পরের পার্ট যেটা আছে এক্স অফ ওয়ান কাম টু দিস কলাম, দিস রো দিস কলাম, থার্ড এর জন্য হোল রো দিস ওয়ান, এবং লাস্ট এর জন্য দিস রো এন্ড দিস কলাম। সো দিস ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট values at different frequency locations. Still we are talking about DFT.
এবার ডিএফটি এর কিছু প্রপার্টিজ দেখো। আমাদের টার্গেট হচ্ছে ফাস্ট ফুরিয়ে ট্রান্সফর্ম, এবং এটার জন্য টুইডল ফ্যাক্টরের প্রপার্টিটা যদি ভালো করে বোঝা যায়, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড কেন এটা ফাস্ট হয়ে যাচ্ছে। সো টুইডল ফ্যাক্টর ইকুয়েশনে তুমি যদি 2 কনসিডার করো, n ইকুয়াল টু 2, then just one example, in case of n2, wn becomes e to the power minus k twice pi. আমি একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি so that you can understand. Pi 2, then w2, actually wn means in this case w2 is e to the power minus j pi. এটার ভ্যালু কত আসা উচিত? e to the power minus j pi এটার ভ্যালু খুব সমস্যা হলে অয়লার আইডেন্টিটি ইউজ করো, কোসাইন পাই মাইনাস জে অফ সাইন পাই। ইকুয়েশনটা যদিও এখানে লেখা আছে, বাট একটা এক্সাম্পল লিখেছে মাইনাস জে অফ সাইন পাই। তো এক্ষেত্রে কি হচ্ছে, কোসাইন পাই মাইনাস জে অফ সাইন পাই, সো জে অফ সাইন পাইয়ের ভ্যালু তো 0, তাই না? জি স্যার, জি 0 স্যার। হয়ে যাবে আর কোসাইন পাইয়ের ভ্যালু কত আসবে? -1 -1। -1 আছে। আচ্ছা, এবার ক্লাসে যারা আছে সবাই খুব কেয়ারফুলি খেয়াল করো, এটা থেকে তোমার প্রত্যেকটা টুইডল ফ্যাক্টরের যে এক্সাম্পল প্রত্যেকটা বোঝা যাবে। সো আমরা দেখলাম টুইডল ফ্যাক্টরের ভ্যালু when I am choosing n as 2, the value of twiddle factor is becoming -1. So এটাকে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে এক্সপ্রেস করি, লাইক এখানে ধরো যদি তুমি এ ধরনের প্লেন কনসিডার করো, কমপ্লেক্স নেব কেন, আমার এখানে একটা জে টার্ম আছে। সো লেটস সে দিস ইজ 1 লোকেশন, আমি একটু চুজ করলাম লোকেশন রিয়েল এক্সিসে 1, দেন -1টা কোথায় যাওয়া উচিত? অপোজিট সাইডে। সো -1 এখানে যেটা মিনিং আছে, এখানে ওই এটাকে আমি অন্য ফর্মে অ্যাঙ্গুলার ফর্মে এক্সপ্রেস করছি, মডুলাস ভ্যালু 1 কনসিডার করে অ্যাঙ্গেল -180 ডিগ্রি। দ্যাট মিনস তুমি যদি ভাবে আসো ক্লকওয়াইজ, দ্যাট মিনস 1 যে লোকেশন রয়ে গেছে, -1 এর লোকেশন রয়ে গেছে 180 ডিগ্রিতে। দ্যাটস ওয়াই এটাকে এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে, মডুলাস ভ্যালু 1 -180। এটা এবার তুমি যদি চুজ করো n ইকুয়াল টু 4, সেকেন্ড এক্সাম্পল যেটা দেওয়া আছে, this one n equal to 4. আচ্ছা, সো n equal to 2 এর ক্ষেত্রে এটা গেল টুইডল ফ্যাক্টর। এটাই কিন্তু এক্স্যাক্টলি টুইডল ফ্যাক্টর। এবার দেখো n যখন 4 চুজ করছি, টুইডল ফ্যাক্টরটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি সেটা এবার দেখি। n যখন 4 হচ্ছে, প্লটে এটা প্লট আকারে তুমি করলে খুব কুইকলি করা যাবে। n4, দেন ডিসাইড 4 লোকেশনস 360 ডিগ্রিকে জাস্ট 4টা ডিভিশন করো, এটা স্টার্ট করো এখান থেকে, এটা 1 ই রয়ে গেছে, স্টার্ট করো, কিপ গোয়িং ক্লকওয়াইজ। এটাকে পজিটিভ যে আমি যদি চিন্তা করি, ইমাজিনারি এক্সিস পজিটিভ যে, এটা নেগেটিভ যে। সো n4 এর জন্য দেখো টুইডল ফ্যাক্টরটা -j আসছে, -j আর অ্যাঙ্গুলার ফর্মে এটা -90 ডিগ্রি। তো এর পরের পার্টটা কত হওয়া উচিত? এখানে এই ভ্যালুটা কত হওয়া উচিত? চারটা লোকেশন আমি সেট করেছি, 1 is 1 -j + j। সো এই ভ্যালুটা কত আসা উচিত? এটা তো স্যার -1 না স্যার? হ্যাঁ, এখন কিভাবে সেটা দেখতে হবে। দেখো, আমি প্রথমে এই ভ্যালুটা পেয়েছি -j, তো আমি আবার নেক্সট ভ্যালু পাওয়ার জন্য আমি এই -j কেই মাল্টিপ্লাই করব টুইডল ফ্যাক্টর দিয়ে, যেটা -j আছে।
So it's becoming minus j square. J square is -1, so -1. এবার -1 কে আবার টুইডল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো। -1 এসছে, টুইডল ফ্যাক্টর সেকেন্ড কেসে টুইডল ফ্যাক্টর -j, so it is +j. So from this point when you moving to next point, টুইডল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে নেক্সট লোকেশন চলে আসছে। তো চারটা লোকেশন গুলো। সিমিলারলি 8 এর ক্ষেত্রে 8 to 56 প্রত্যেকটা ক্ষেত্রে বের করা যাবে। 8 এর ক্ষেত্রে টুইডল ফ্যাক্টর -45 হচ্ছে খুব সম্ভব রয়ে গেছে। আচ্ছা 4 এর ক্ষেত্রে দেখো, যেটা এক্সপ্লেন করছিলাম সেটা আগে দেখো। জাস্ট রিপ্রেজেন্টেশনটা, অলরাইট। ফার্স্ট ভ্যালু আমাদের এখানে W4 এসছে, সাবস্ক্রিপ্ট 4 এসছে বিকজ n is chosen as 4, এটা 1। পরেরটা মাইনাস যে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে, এটা হচ্ছে 4 W4 বেস 4 টু দি পাওয়ার 1, নেক্সট W বেস 4 টু দি পাওয়ার 2, নেক্সট পাওয়ার 3। তো এভাবে এটা বের করা যাচ্ছে। আমাদের ম্যাট্রিক্সে কিন্তু এভাবে ভ্যালুগুলো দেওয়া আছে, যে আগে যে ম্যাট্রিক্স দেখানো হয়েছে। এবার তুমি যদি চিন্তা করো 8.50, দ্যাট মিন্স n ইকুয়াল টু 8। সো 8টা পয়েন্ট লোকেট করা উচিত। 4 ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে, এটা হাফ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। ইউ ক্যান অলসো মেক ইট ফর 8 which is shown here. সেক্ষেত্রে অ্যাঙ্গেল বা টুইডল ফ্যাক্টর রিলেটেড টু -45 ডিগ্রি, এটার ভ্যালু ক্যালকুলেট করে পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি কনভার্ট করা হয় 0.7 মানে 3/0.7। তো আপাতত এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ভ্যালু ক্যালকুলেশন, বাট লোকেশন ইজ ইম্পর্টেন্ট। আমাকে কোন লোকেশনটা কনসিডার করা হচ্ছে। টুইডল ফ্যাক্টর পাওয়ার 1, এটা হচ্ছে টুইডল ফ্যাক্টর পাওয়ার 2, যেটা হলো অলরেডি মানে যে এখানেও একইভাবে সম্ভব। এখানে -1 so 1, দিস ইজ যে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে W টুইডল ফ্যাক্টর পাওয়ার রেজ করা হয়েছে 7। এরপরে গিয়ে কি হচ্ছে, আবার পরে যদি তুমি রোটেট করতে থাকো কি হবে, দুটো ক্ষেত্রে ইফ ইউ কিপ রোটেটিং, ফর এক্সাম্পল এভাবে রোটেট করে ভ্যালু গুলা নিয়ে এসছো, আবারও রোটেট শুরু করছো, সো এখানে এসে কি চেঞ্জ দেখা যাচ্ছে। ফার্স্ট রোটেশনের পরে সেকেন্ড রোটেশনে কোন চেঞ্জ আসছে। স্টার্ট ফ্রম হিয়ার, I am completing one rotation, again coming to this point, so রিপিটেশন হচ্ছে না, পেরিওডিক হয়ে যাচ্ছে নাকি এটা একটা সার্টেন রোটেশনের পরে। দ্যাট মিন্স এন ভ্যালু যখন কনসিডার করা হচ্ছে 4, এটা শেষ হয়ে গিয়ে আবারও একই ভ্যালু নিচ্ছে। তো এটার ক্ষেত্রেও দেখো আবারও একই ভ্যালু নিচ্ছে এন যখন 8। সো পেরিওডিসিটি রয়ে গেছে, একটা প্রপার্টি টুইডল ফ্যাক্টরে, এটা একটা প্রপার্টি রয়ে গেছে পেরিওডিসিটি। একটা সার্টেন ভ্যালুর পরে, সার্টেন রোটেশনের পরে অথবা সার্টেন পয়েন্টস গুলোর পরে এটার ভ্যালু আবার রিপিট করে। দিস ইজ ওয়ান থিং, ওয়ান প্রপার্টি। আর কোন প্রপার্টি কি তোমাদের ফিগারটাই যদি মার্ক করো, আর কোন প্রপার্টি চোখে পড়ে? এটা স্যার 1 থাকতেছে স্যার ভ্যালুটা। জি মানে স্যার এই যে এটার মানে ইটা স্যার এই যে মানে সর্বোচ্চ মানে কি বলে রেডিয়াসটা তো 1 থাকতেছে। সেটাও ঠিক আছে। আরেকটা, আচ্ছা বুঝে আমি বলেন, তোমার কথাও নট রং। এটা রিলেশন W8 পাওয়ার 3, এটার সঙ্গে এটার রিলেশনটা কি? সবসময় 4 ডিফারেন্ট থাকতেছে। না না না, 4 ডিফারেন্ট না। এটার সঙ্গে এটা, অথবা পাওয়ার 5 পাওয়ার 1, এটার সঙ্গে কি রিলেশন? কনজুগেট টাইপের কিছু না। আর একটু চিন্তা করো পেয়ে যাবে। এটার সঙ্গে এটার কি রিলেশন? এটার ভ্যালু যদি 1 হয়, 180 ডিগ্রি। এক্স্যাক্টলি ইউ আর রাইট, 180 ডিগ্রি।
the other way you can say এখানে যে ভ্যালুটা আসবে এটার অপোজিট ভ্যালু আসবে এই পার্টটাতে। যেমন এখানে ভ্যালু আছে, এটাই চিন্তা করো, এখানে ভ্যালু আছে জে, এটার অপোজিট ভ্যালু আসবে মাইনাস জে। সো 180 ডিগ্রি সিমেট্রি। আরো একটা অবজারভেশন দুটো প্লট থেকে সম্ভব, দ্যাট মিনস এটার ক্ষেত্রে 4 এবং 8 এর ক্ষেত্রে এখানে একটা রিলেশন আছে, এটা হচ্ছে ইভেন পাওয়ার রিডাকশন। ইভেন পাওয়ারটা তো কোথাও ওড আছে, কোথাও ইভেন আছে। যেমন এটাতে ওড 1 ওড, এটা ইভেন, এটা ওড। সিমিলারলি এখানে 1, এটা ইভেন, এখানে ইভেন রয়ে গেছে। ইভেন পাওয়ার রিডাকশন এটার মানে হচ্ছে W8 ইভেন পাওয়ার 2, এখানে যে ভ্যালুটা এসছে মাইনাস জে, এটার ভ্যালু এবং 4.FFT এর ক্ষেত্রে W4 টু দি পাওয়ার 1, এটা কি একই না ভ্যালুটা? মাইনাস জেই তো দুটো ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, দেখো W8 এটার মানে কি, আমার এফএফটি সাইজ কত বলো তো, এটা এফএফটি বা ডিএফটি যেটাই বলো, সাইজ, দ্যাট মিনস ভ্যালু অফ এন, এটা কত এক্ষেত্রে? এইট স্যার। আচ্ছা, তো W8 পাওয়ার 2 ইকুয়াল টু W4, দ্যাট মিনস এখানে পাওয়ার 1। আমি কি লিখতে পারি এখানে যে ভ্যালুটা আসছে এটা আসছে মাইনাস জে, এখানেও তো মাইনাস জে আসছে, সো এই রিলেশনটা কি ভ্যালিড? লেখা যাবে স্যার। লেখা যাবে। সো আমি কিন্তু পাওয়ারকে রিডিউস করে নিয়ে আসছি, ইভেন পাওয়ার রিডাকশন। কারণ কি, আমি স্টেপ বাই স্টেপ একদম কমাতে থাকবো। আমি 256 নিলেও এটাকে কমাতে কমাতে 2 পয়েন্টে নিয়ে আসবো, হ্যাঁ, বিকজ অফ দিস প্রপার্টি। আমাকে এত দরকার নেই, সে কারণে ফাস্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট ক্যালকুলেট করা দরকার নেই। সো তিনটা যে প্রপার্টি গেল, একটা হচ্ছে দেখো পিরিয়ডিসিটি প্রপার্টি আফটার 1 রোটেশন, আর একটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি 180 ডিগ্রি সিমেট্রি, আর একটা হচ্ছে ইভেন পাওয়ার রিডাকশন। তো তিনটা প্রপার্টি ইউটিলাইজ করা যাচ্ছে, এখানে লেখা আছে জেনারেলি পিরিয়ডিসিটি, 180 ডিগ্রি সিমেট্রি এবং ইভেন পাওয়ার রিডাকশন। 180 ডিগ্রি সিমেট্রির ক্ষেত্রে নেগেটিভ সাইন চলে আসে। সো পরবর্তী পার্টগুলোতে আমরা এই তিনটা প্রপার্টি ইউজ করব। Now let me check your ID. I will call your ID. Just unmute your mic and response. Try to respond. ID তোমাদের তো শুরু হচ্ছে 1801 থেকে, তাই তো? প্রথমে রেগুলার, পরে আচ্ছা জি স্যার। যারা আমি সিরিয়ালি বলেছি, রেগুলার 101 প্রেজেন্ট, 101 আসো ক্লাসে, তো নেই 102, Yes, sir. 404